হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসছে, অর্থাৎ প্রিভিয়াস প্রায় 12-13 বছরের কোয়েশ্চেন বা আরো বেশি কোয়েশ্চেন আমরা সলভ করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা কনসেপ্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিসটা ক্লিয়ার করব, এবং খুব সিম্পল এবং সহজ উপায় যেভাবে করা যায়, এবং সেই সাথে যতটা কম্প্যাক্ট ভাবে জিনিসটাকে সলভ করা যায়, এবং সেই মেথডটা যাতে তোমরা অন্য টাইপের প্রবলেমও অ্যাপ্লাই করতে পারো সেইভাবেই এখানে ক্লাসটা করানো হবে। এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, সেভাবে না দেখে প্র্যাকটিস করো, এবং সেই টাইপের বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করো। তোমরা অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে বা যে কোনো জয়েন্ট মেন্স বা যা খুশি হোক না কেন, তোমরা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো তার জন্য তোমরা প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। সেখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো রয়েছে, কোনো রকম ডেফিনাইট ইন্টিগ্রেশন আমি আজকে করাবো না। আমি আজকে যেটা করাবো সেখানে উইদাউট এনি লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট ছাড়া ইনডেফিনাইট ইন্টিগ্রেশন দিয়ে শুরু করছি। কারণ এটা তোমরা সদ্য ক্লাস 12-এর যারা যারা পরীক্ষা দিয়েছো, তারা 4th সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তারা সদ্য এই ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকলন বা ইন্টিগ্রেশন পোর্শনটা তোমরা কভার করে এসেছো এবং পরীক্ষা দিয়ে এসেছো। ফলে সেক্ষেত্রে সেটা দিয়ে স্টার্ট করে তোমাদের সদ্য করে আসা জিনিসটা ডাব্লিউবিজেইতে বা যেই মেন্সে বা যেই অ্যাডভান্সে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিভাবে আসছে, কিভাবে তার অ্যাপ্রোচগুলোকে তৈরি করা হচ্ছে, কিভাবে কোয়েশ্চেনগুলো সেট করা হচ্ছে, সেগুলো সম্পর্কে তোমরা আইডিয়া করতে পারবে। আমি কিন্তু প্রথমেই ক্লাস 11-এর বা অন্য কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করছি না, তোমাদের ক্লাস 12-এর অতি পরিচিত যে চ্যাপ্টার সেটা ইন্টিগ্রেশন, সেখান থেকে কিন্তু স্টার্টটা করছি আমি, যাতে করে তোমরা সদ্য করে আসা জিনিসগুলো সম্পর্কে, সেটা জয়েন্ট এন্ট্রান্সে কিভাবে সেই কোশ্চেনগুলো আসে সেটা তোমরা বুঝতে পারো। ঠিক আছে? এবং সেই আইডিয়াটা তোমাদের সদ্য রয়েছে, এবং শুধু তাই নয়, তার ফর্মুলাগুলো আশা করি মুখস্থ রয়েছে, মনে রয়েছে, এবং কনসেপ্টটাও আশা করি ক্লিয়ার রয়েছে। তা সত্ত্বেও আমি প্রত্যেকটা জিনিস আরো একটু আলোচনা করতে করতে, ক্লিয়ার করতে করতে যাব কোয়েশ্চেন আনসার সলভ করার সময়। ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন। সেখান থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, এবং ইন ফিউচার, এবং এইবারও আসবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে 2019-এ ডাব্লিউবিজয়ীতে আসা একটা কোয়েশ্চেন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে। সেটা হলো ইন্টিগ্রেশন কস টু ট্যান ইনভার্স রুট ওভার 1 - x/1 + x। এটা দেখতে আলটিমেটলি ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের অঙ্কের মতো, অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অঙ্কের মতোই। শুধুমাত্র সেটাকে একটা ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে জিনিসটাকে বড় করেছে, আর কিচ্ছু নয়। এবং সেই সাথে আবার একটু আমাদের ঘাবড়ে দেওয়ার জন্য একটা বৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা, উপবৃত্ত বা স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এই সমস্ত নিয়ে এসেছে, চেষ্টার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে। ঠিক আছে? তো আগে সলভ না করলে কিছুই বোঝা যাবে না, অঙ্কটাকে সলভ করতে হবে। তাহলে y = আমাদের দিয়েছে ইন্টিগ্রেশন cos 2 × tan−1 রুট ওভার 1 - x/1 + x। ঠিক আছে? 1 - x/1 + x এরকম টাইপের একটা কোয়েশ্চেন দিয়েছে। তো সেটাকে আমরা সলভ করব কি করে? সেই কোশ্চেনটাকে আমাদের সলভ করব কি করে, আমরা যদি এখানে এক্সটাকে কিছু একটা ধরে সাবস্টিটিউট করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা এগিয়ে যাবে। এক্সটাকে ধরে যদি আমরা কিছু সাবস্টিটিউট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। আমরা কি করতে পারি এখান থেকে? আমরা যদি বলি যে y = ইন্টিগ্রেশন, আমি এক্সটাকে কিছু একটা ধরে নিই এখানে, আমি যদি বলি x = cos 2θ ধরবো, ধরবো cos 2θ, তাহলে ধরতেই পারি। cos 2θ ধরলে আমরা কি পাচ্ছি সেখান থেকে, dx = -2sin 2θ ডেরিভেটিভ করলে dθ পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে যদি এবার বসাই, আমরা যদি এবার এখানে জিনিসটাকে বসাই, তাহলে কি পাচ্ছি দেখি। আচ্ছা, এই ভ্যালুগুলোকে নিয়ে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি এখান থেকে? ইন্টিগ্রেশন cos
টু ট্যান ইনভার্স রুট অফ আর, এখানে এক্স কত ধরেছি কস টু থিটা, তাহলে বসিয়ে দিই এখানে 1 - cos 2 থিটা ডিভাইডেড বাই 1 + cos 2 থিটা, ব্র্যাকেট ক্লোজ। আর এটা করে ডিএক্স এর ভ্যালু কত বেরিয়েছে, ডিএক্স এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে -2 sin 2 থিটা ডি থিটা। তাহলে এবার যদি আমরা এটাকে নিয়ে ক্যালকুলেট করতে থাকি তাহলে কি পাচ্ছি, -2 বাইরে গেল ধরলাম, একদম এই -2টাকে বাইরেই করে দিচ্ছি। এবার এখানটাতে যেটা থাকছে সেটা হচ্ছে কি, -2 থাকুক না, কোনো অসুবিধা কিছু নেই আমাদের, ভিতরটাকে ক্যালকুলেট করি কস, কিংবা এটাকে কেউ ডিএক্সও রাখতে পারে, কোনো অসুবিধা নেই নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। সাবজেক্টিভে হয়তো সেটার উপর প্রশ্ন তুলবে যে এখানে থিটা চলে এসেছে তাহলে ডিএক্স রেখেছি কেন, কিন্তু আমাদের যেহেতু জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে কেউ আমাদের ক্যালকুলেশন দেখতে যাবে না, ফলে আমরা করতেই পারি। কারণ এতগুলো সংখ্যা লেখার থেকে, এতগুলো আমাদের কথা লেখার থেকে ডিএক্স লিখলে তাড়াতাড়ি কাজটা হবে। লাস্টে গিয়ে অবশ্যই এই ভ্যালুটা বসাবো ডিএক্স এর, ঠিক আছে। তো 2 tan ইনভার্স, এবার 1 - cos 2 থিটা মানে হচ্ছে sin² থিটা, 2 sin² থিটা, তাই তো। আর এটা মানে হচ্ছে 2 cos² থিটা, এবং 2 কেটে যাবে। তাহলে এবার যদি 2 কেটে দিই আমি, তাহলে ভিতরে পড়ে থাকছে sin² থিটা বাই cos²থিটা মানে tan²থিটা, তার আবার রুট, তার মানে tan থিটা অনলি, জাস্ট অনলি tan থিটা পড়ে থাকছে। তাহলে ইন্টিগ্রেশন cos 2 tan ইনভার্স tan থিটা পড়ে থাকছে, আর এখানে থাকছে -2 sin 2 থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, cos 2, আর এখানে tan ইনভার্স tan থিটা মানে কত, tan ইনভার্স tan থিটা মানে থিটা, tan ইনভার্স মানে হচ্ছে সবসময় ভিতরে যেটা পড়ে রয়েছে সেই অ্যাঙ্গেলটাই, আর সঙ্গে থাকছে -sin 2 থিটা ডি থিটা। তার মানে আলটিমেটলি cos 2 থিটা যেটাকে আমরা এক্স ধরেছিলাম সেটাই চলে আসছে, আবার -sin 2 থিটা ডি থিটা সেটাই হচ্ছে ছিল ডিএক্স, সেটাই চলে আসছে। তার মানে আমাদের এটা লেখারই দরকার নেই, আমরা এটাকে ডিএক্স লিখে লিখেই চলতে পারি প্রথম থেকে। এবার প্রথমেই তো আমরা অত বুঝতে পারবো না, তাহলে অঙ্ক মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমরা তো এখানে অঙ্ক মুখস্থ করবো না, ফলে প্রথমেই বুঝতে পারবো না যেটা নিচে এক্সই আসবে। তাহলে x² বাই 2, এক্স ডিএক্স মানে x² বাই 2 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, তার প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সামথিং, আমি ধরলাম c/2। তাহলে সেটা কার মান হলো, সেটা হলো হচ্ছে আমাদের কাছে ওয়াই এর মান, এই যে ওয়াই দিয়ে শুরু করেছিলাম, ওয়াই ইকুয়াস টু এটা হলো। তাহলে ওয়াই ইকুয়াস টু যদি এটা হয়, তার মানে ওয়াই এর মানটা কত, তাহলে এই 2টা কমন নিয়ে এখানে চলে গেলে 2y ইকুয়ালস টু x² প্লাস c। তাহলে এবার আমাদের বলতে হবে এটা কার সমীকরণকে নির্দেশ করছে, সেটা ইলিপস নাকি প্যারাবোলা নাকি হাইপারবোলা নাকি সার্কেল নাকি স্ট্রেট লাইন নাকি পেয়ার অফ স্ট্রেট লাইন, কাকে ইন্ডিকেট করছে। এটা ইন্ডিকেট করছে হচ্ছে আমাদের কাছে প্যারাবোলা বা অধিবৃত্তকে, কারণ অধিবৃত্তের ক্ষেত্রে একমাত্র একটা ভেরিয়েবল যদি 1 পাওয়ারে থাকে, একটা ভেরিয়েবল 2 পাওয়ারে থাকবে, অর্থাৎ এটা একটা প্যারাবোলা বা অধিবৃত্তকে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে একটা প্যারাবোলা বা অধিবৃত্ত। কারণ এখানে ওয়াইটা 1 পাওয়ারে রয়েছে আর এক্সটা রয়েছে 2 পাওয়ারে। তাহলে সঠিক অপশন হবে যেটা, সেটা হচ্ছে এটা একটা অধিবৃত্তের পরিবার বা ফ্যামিলি অফ প্যারাবোলাস, ঠিক আছে। সিটার জন্য একটা পরিবার বলা হচ্ছে, সি বলতে এখানে পরিবার বা ফ্যামিলি বলা হয়। সি যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট এবং সি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম ভ্যালু আমরা পাবো, বিভিন্ন প্যারাবোলা আমরা পাবো, যেমন 1 বসালে একরকম একটা প্যারাবোলা, 2 বসালে একটা প্যারাবোলা, -1.5 বসালে একটা প্যারাবোলা, এরকম টাইপের। তো তাই একটা ফ্যামিলি অফ প্যারাবোলা বলা হচ্ছে শুধু সি এর যখন ফিক্সড কোনো ভ্যালু আমরা বার করব কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া থাকলে, তখন সেটাকে বলবো একটা সিম্পল একটাই মাত্র প্যারাবোলা। আদারওয়াইজ যখন কোনো ইকুয়েশনে, কোনো ইকুয়েশনের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট উপস্থিত থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস, ঠিক আছে। শুধু সিম্পল একটা কার্ভ না, সেখানে ওই কার্ভের ফ্যামিলি বজায় থাকে, কারণ সেই প্যারামিটার বা সি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম প্যারাবোলা আমরা পাবো। 2015-তে আসা একটা কোয়েশ্চেন, WBJE 2015-এর। কি বলেছে কোয়েশ্চেনটাতে, এখানে বলেছে হচ্ছে ইন্টিগ্রেশন x-2 dx ডিভাইডেড বাই x-2 এর হোল স্কোয়ার ইন্টু x+3 হোল টু দি পাওয়ার 7
আবার তার আবার হোল টু দি পাওয়ার 1/3 ডিএক্স। আচ্ছা, ডিএক্স একবার লিখেছি। তো এই কোয়েশ্চেনটা কত, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? তো প্রথমে আমাদের একটু এখানে যে পাওয়ার গুলো রয়েছে সেগুলোকে একটু ঠিকঠাক অ্যারেঞ্জ করে নিতে হবে। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x-2 হোল টু দি পাওয়ার 2/3। আর এখানে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে x+3 হোল টু দি পাওয়ার 7/3, and this is equal to integration। কিভাবে লেখা যায় সেই ইন্টিগ্রেশনটাকে x-2 হোল স্কোয়ার রয়েছে, তার মানে আলটিমেটলি পাওয়ার গুলো যদি আমরা একটু ঠিকঠাক করে ক্যালকুলেট করি, আমরা যদি একটু পাওয়ার গুলো ক্যালকুলেট করার দিকে যাই, তাহলে কি পাচ্ছি এখানে উপরের যে পাওয়ারটা চলে আসছে সেটা হচ্ছে x-2 হোল টু দি পাওয়ার 1, কিছু নেই মানে 1 আছে। আর এটা নিচে রয়েছে -2, মানে নিচে 2/3 রয়েছে, মানে পাশে -2/3 হয়ে যাবে এবং পাওয়ার গুলো কি হয়ে যাবে, সাম হয়ে যাবে, অর্থাৎ 1 আর এখানে -2/3। আর নিচে ডিভাইডেড বাই থাকছে x+3 হোল টু দি পাওয়ার 7/3। তার মানে ইন্টিগ্রেশন এটা পেয়ে যাবো হচ্ছে 1 -2/3, মানে 3 -2/3, দ্যাট ইজ 1/3। আর এখানে যেটা থাকছে সেটা হচ্ছে x+3 টু দি পাওয়ার 7/3, x+3 টু দি পাওয়ার 7/3। এবার এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে একটা কাজ আমরা করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা সেটাকে লিখতে পারি 2 + 2/3 লিখতে পারি, 2 + 1/3 লিখতে পারি। এই স্টেপটাই হচ্ছে এখানকার ভাইটাল স্টেপ, এটা মাথায় থাকলে কিন্তু আমরা খুব সিম্পলি জিনিসটা অ্যারেঞ্জ করে নিতে পারছি। কারণ 2 + 1/3 যদি থাকে তবে গিয়ে 3 দুগুণে 6 এর 7 হচ্ছে। তার মানে আমরা পুরো জিনিসটাকে লিখতে পারছি এরকম ভাবে, x-2 হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x+3 হোল টু দি পাওয়ার 1/3, আর একটা হচ্ছে x+3 এর হোল স্কোয়ার, and this is equal to integration। এবার এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারছি না, সেটা হচ্ছে x-2 ডিভাইডেড বাই x+3, দুটোর পাওয়ারে 1/3 রয়েছে, তাহলে আমি এখানে হোল টু দি পাওয়ার 1/3 করতে পারি। আর এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে 1/x+3 এর হোল স্কোয়ার ডিএক্স। ব্যাস, এইবারই হচ্ছে এই অঙ্কটার মেন খেলা শুরু, সেটা হচ্ছে এই যে x-2/x+3 সেটাকে আমরা কিছু একটা ধরে নিই। x-2/x+3 সেটাকে যদি আমরা z ধরে নিই তাহলে কিন্তু অঙ্কটা এবার এগিয়ে যাবে। লেট x-2 ডিভাইডেড বাই x+3 ইকুয়ালস টু জেড। তাহলে যদি আমি ডিজে মানে ডিএক্স ডিজেড করি, কোস সাইড ডেরিভেটিভ করি, তাহলে চলে আসছে হচ্ছে x-2 এর ডেরিভেটিভ মানে 1, x এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ 0, তার মানে 1। আর নিচের পোর্শনটা সেম থাকলো, যেহেতু এটা ইউ বাই ভি মেথডের ডেরিভেটিভটা হবে, ইউ বাই ভি মেথডের ডেরিভেটিভটা হচ্ছে, তাই তো? তাহলে ইউ বাই ভি এর ডেরিভেটিভ কত হয়, ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই তো? এটাই তো ডি অফ ইউ ভির ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা। তো সেটা যদি বসাই তাহলে মাইনাস, আবার এখানে x-2টাকে এবার সেম রেখে x+3 এর ডেরিভেটিভ, এবং সেটাও অবভিয়াসলি 1, ডিভাইডেড বাই x+3 এর স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পেয়ে যাচ্ছি, তাই তো? ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পেয়ে যাচ্ছি, তাহলে x+3 এর হোল স্কোয়ার যদি আমি ওদিকে পাঠাই তাহলে কি আসছে এখান থেকে, বা এখানটা আমরা প্রথমটা উপরটুকু ক্যালকুলেট করি না, কি আসছে দেখি, x+3 মাইনাস এক্স মাইনাস এ +2 ডিভাইডেড বাই x+3 এর হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে, তাহলে উপরে পড়ে থাকছে অনলি 5 সমান ডিজেড। তাহলে ডিএক্স বাই x+3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ডিজেড বাই 5, তার মানে এই ভ্যালুটাই হচ্ছে ডিজেড বাই 5। তাহলে সেটা যদি আমি এখানে বসাই তাহলে তো হয়ে গেল, কি আছে অঙ্কে আর? অঙ্কটা দেখতে কিন্তু অনেক বিভৎস ছিল, খুব একটা সুবিধার কিন্তু দেখতে ছিল না, হুট করে কিন্তু ভয় লেগে যাওয়াটা স্বাভাবিক অঙ্কটা দেখে। কিন্তু আলটিমেটলি কিন্তু যে কাজটা ছিল, ট্রিকি কাজটা ছিল, সেটা যদি করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা অনেক বেশি
সিস্টেমেটিক একটা ওয়েতে চলে আসছে। ক্লুটা সমাধান করার ক্লুটা কিন্তু অঙ্কটা নিজেই দিয়ে দিচ্ছে। তাহলে এটা কত হবে? x-2/x+3 কে আমি z ধরেছি, তাহলে z⁻1/3। আর এই পুরো ভ্যালুটা সেটাই তো বেরিয়েছে dz/5। তাহলে 1/5 z⁻1/3 dz। এবার ইন্টিগ্রেট করে দিই। z⁻1/3 প্লাস 1 ডিভাইডেড বাই 1/3 প্লাস 1 প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c। তাহলে z⁻4/3 উপরের সামটা করলে নিচেও 4/3, তার মানে 3/4। আর এখানে z এর ভ্যালু হচ্ছে কত ধরেছি? x-2/x+3। x-2/x+3 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস c, তার মানে 3/20 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস c। তার মানে কোন অপশনটা সঠিক? এরকম টাইপের অপশন অবশ্যই আছে, এবং সেই অপশনটা হচ্ছে, অনেকগুলো কিন্তু একই রকম দেখতে অপশন, তাই বুঝে শুনে করতে হবে। 3/20 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ইনফ্যাক্ট আমাদের পাওয়ারটা শুধু মেনে নিতে হবে। পাওয়ারটা হচ্ছে 4/3 এসছে, তার মানে অপশন এটাই কারেক্ট। তার মানে 4/3 পাওয়ার এসছে, মানে অপশন এটাই কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাস, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, এটা একটু লেন্দি অঙ্কটা ছিল, মানে পাওয়ার গুলো ক্যালকুলেট করা বা কাকে সাবস্টিটিউশন করা সেটা একটু মনে না থাকলে বা জানা না থাকলে, আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে কিন্তু হুট করে পরীক্ষা চলে এলে আমাদের একটু ঘাবড়ে যেতে পারি এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, বা বসে টাইম নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আমি চাইছি না। আমি ওই জন্য সমস্ত রকম প্রবলেম সেগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস তোমরা আয়ত্তে আনার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিস না দেখে প্র্যাকটিস করো, খাতায় নোট ডাউন করো, এবং যতটা সম্ভব তোমরা কোয়েশ্চেন আনসার সলভ করার চেষ্টা করো। তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্রোচ গুলো বুঝতে পারবে, নিজেরা অ্যাপ্লাই করতে পারবে, নিজেরা ট্রাই করতে পারবে প্রবলেম গুলোকে। ঠিক আছে, এখানে কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাজেস্টিভ বা সাজেশন বলে কিছু হয় না, সমস্ত কনসেপ্ট আমাদের রাখতে হবে। তা না হলে কিন্তু আন্দাজে মারা ছাড়া কোনো গতি থাকবে না। কিন্তু আন্দাজে মারাটাতেও আমাদের রেস্ট্রিক্টেড হয়ে গেল, যেহেতু আমাদের কাছে নেগেটিভ মার্কিং থাকছে। ফলে নেগেটিভ মার্কিং যেহেতু থাকছে, আমরা আন্দাজে মারলে কিন্তু ভুল তো হওয়ার সম্ভাবনা রয়েছেই, সেই সাথে আবার মাইনাসেও নাম্বার পেয়ে যেতে পারি নেগেটিভ মার্কিং হয়ে হয়ে। ঠিক আছে, তো সেটা জিনিস আমরা করবো না। আমরা চেষ্টা করবো সবসময় একটা সুন্দর অ্যাপ্রোচের মাধ্যমে, শর্টের মাধ্যমে কি করে জিনিসটাকে অ্যাপ্লাই করা যায়, কি করে জিনিসটাকে সলভ করা যায়। ঠিক আছে, তাহলে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। যেটা বেশি ভয়ের সেটা আদৌ ভয়ের নয়। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে কি না কি দিয়েছে, আলটিমেটলি কিছুই দেয়নি। সত্যি কথা বলতে এই অঙ্কটাতে কিচ্ছু দেয়নি। f(x)(phi-x) প্লাস phi(x)(f'(x) সঙ্গে থাকছে একটা dx, আর নিচে থাকছে f(x)(phi-x) প্লাস 1, আর সেই সাথে থাকছে √(() f(x)(phi-x) মাইনাস 1। তাহলে এখানে আমরা যদি একটু অবজার্ভ করি, উপরে কিন্তু f(x)(phi-x) এর ডেরিভেটিভ রয়েছে। উপরে কিন্তু অ্যাকচুয়ালি f(x)(phi-x) এর ডেরিভেটিভ অবস্থান করেছে, অর্থাৎ ইন্টিগ্রেশন উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই পুরোটা f(x)(phi-x) f'(x) dx, এই পুরোটা সহ যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে f(x)(phi-x) এর f(x)(phi-x) এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল অবস্থান করছে। আর নিচে থাকছে হচ্ছে f(x)(phi-x) প্লাস 1 √(() f(x)(phi-x) মাইনাস 1। তাহলে এটাকে আমরা বলতেই পারি সামথিং dz ডিভাইডেড বাই
জেড প্লাস ওয়ান রুট ওভার জেড মাইনাস ওয়ান, যেখানে জেড ইকুয়ালস টু কত ধরলাম না, এফ এক্স ইন্টু ফাই এক্স কে জেড ধরলাম। এইবার আমরা যেখান থেকে করবো সেটা হচ্ছে এই রুট ওভার জেড মাইনাস ওয়ানকে কিছু একটা ধরি। আমি ইচ্ছা করে এখানে একবারই আমি সাবস্টিটিউশন করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য, তোদের বোঝার সুবিধার্থে আমি যেটা করলাম, ভেঙে ভেঙে ডবল সাবস্টিটিউশন করছে এখানে। ঠিক আছে, আমি একবারেই করতে পারতাম যে এই পুরো জিনিসটাকে একবারই ধরে নিচ্ছি, কিন্তু আমরা চাইছিলাম যে পুরো অঙ্কটাকে একটা সিঙ্গেল, মানে যেটা আমাদের চেনা পরিচিত ফর্ম সেরকম ফর্মে আসুক, তারপর সেটাকে করব। তো জেড মাইনাস ওয়ানকে যদি কেউ এখন ইউ ধরে, তাহলে জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ স্কোয়ার হয়ে যায়, এবং ইউ স্কোয়ার যদি হয়ে যায় তাহলে ডিজেড ইকুয়ালস টু টু ইউ ডি ইউ হয়ে যায়, তাই তো? টু ইউ ডি ইউ, তাহলে ডিস ইকুয়ালস টু টু ইউ ডি ইউ ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান। জেড মানে কত? জেড মাইনাস ওয়ান যদি ইউ স্কোয়ার হয়, জেড মাইনাস ওয়ান যদি হয় ইউ স্কোয়ার, তাহলে জেড সমান কত? ইউ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে জেড প্লাস ওয়ান সমান কত? ইউ স্কোয়ার প্লাস টু হয়ে যাবে তাহলে। আর এটাকে আমরা কত ধরেছি? ইউ ধরেছি পুরো জিনিসটাকে, তাহলে ইউ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে টু ইউ, আর নিচে থাকছে কত? ইউ স্কোয়ার প্লাস টুটাকে লিখতে পারি রুট টু হোল স্কোয়ার, তাহলে এটা কিসের ফর্মুলায় পড়ে গেল? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। অর্থাৎ তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে ট্যান দিয়ে আসে, তার ভ্যালুটা আসে ট্যান দিয়ে, অর্থাৎ টু ওয়ান বাই এ, এটা হচ্ছে রুট টু ট্যান ইনভার্স এক্স বাই এ। তার মানে টু, রুট টু দিয়ে টু কে কাটলে রুট টুই পড়ে থাকে, তাহলে রুট টু ট্যান ইনভার্স ইউ মানে কত ধরলাম? রুট ওভার জেড মাইনাস ওয়ান, আবার জেড মানে কত ধরা আছে? এফ এক্স ফাই এক্স। সিঙ্গেল রুটের মধ্যে দিয়ে দিলাম জিনিসটাকে, কারণ আমাদের অপশনটা এরকমই রয়েছে। তাহলে কোন অপশনটা সঠিক এবার? তাহলে কোন অপশনটা সঠিক হবে? অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, অপশন সিটা হলো কারেক্ট, কারণ এখানে সি আর ডিটা প্রায় সেম, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আমাদের এসছে মাইনাস, তাহলে অপশন সি ইজ কারেক্ট অপশন। চলে আসবে এবার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দিয়েছে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কিউব রুট ওভার দিয়েছে সেটার মধ্যে আবার। ঠিক আছে, তাহলে কিভাবে করবো অঙ্কটা? কি অঙ্কটা দিয়েছে একবার লিখি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স কিউব ডিএক্স। ঠিক আছে, ওয়ান মাইনাস এক্স কিউব ডিএক্স। তাহলে উপরে কি দিয়েছে? উপরে দিয়েছে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ দিয়েছে। ঠিক আছে, উপরে যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে এক্স টু দি পাওয়ার হাফ। আর বাকি কি দিয়েছে? বাকি যে পোর্শনটা আমাদের কাছে রয়েছে এখানে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স কিউব। তাহলে এটা কি সাবস্টিটিউশন করা যেতে পারে? দেখে তো বুঝতে পারছি, কিন্তু ফাংশনটা কিভাবে দিয়েছে একটু লিখি। টু বাই থ্রি জি অফ এফ এক্স প্লাস সি, টু বাই থ্রি জি অফ এফ এক্স প্লাস সি, এরকম টাইপের দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, থ্রি বাই টু আমি যদি এরকম সাবস্টিটিউশনটা করি যে লেট এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু দিস ইজ ইকুয়ালস টু, যদি আমি ধরি ইউ, তাহলে কি আসছে? এক্স এস কিউব সমান ইউ স্কোয়ার, এক্স এস কিউব সমান ইউ স্কোয়ার চলে আসছে, এবং সেখান থেকে
কিংবা আরো যদি একটু ভালো করি, আমি এরকম ভাবে দরকারি নর্মালি এখান থেকে করি 3/2 এক্স টু দি পাওয়ার, তাহলে 3/2 মাইনাস ওয়ান ডিএক্স, এখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে এরকম আসছে। এবং সেটা করলে 3/2 এক্স টু দি পাওয়ার 3 - 2/2, তার মানে হাফ, এরকম আসছে। ব্যাস, তাহলে তো খুব সোজা হয়ে গেল জিনিসটা, ভীষণই সোজা হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স ইকুয়ালস টু 2/3 ডিউ চলে আসছে। এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স মানে চলে আসছে 2/3 ডিউ। তাহলে বসাই এখানে এবার, এক্স টু দি পাওয়ার হাফ আর ডিএক্স মানে 2/3 ডিউ। আর নিচে থাকছে 1 - x কিউব মানে আমি কত ধরেছিলাম, x কিউব মানে আমি ধরেছিলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 মানে ইউ ধরেছিলাম, তাহলে x কিউব মানে হচ্ছে ইউ স্কোয়ার, x কিউব মানে তাহলে হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এখানে 1 - ইউ স্কোয়ার চলে আসছে, তাহলে 2/3 চলে গেল বাইরে, ভিতরে থাকলো ডিউ রুট ওভার 1 স্কোয়ার - ইউ স্কোয়ার। এটা তো ফর্মুলা রয়েছে, এটা তো সাইন ইনভার্সের ফর্মুলা রয়েছে, সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এখানে আমাদের কত ফর্মুলা চলে আসবে, সাইন ইনভার্স ইউ, ইউ এর মান কত ধরেছি 3/2, মানে এক্স টু দি পাওয়ার 3/2 ধরেছি। এটা হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু আমাদের সেটাকে সাজাতে বলেছে জি অফ এফ এক্স। জি অফ এফ এক্স, প্রথমেই এফ এক্স হবে, তার উপর জি অ্যাপ্লাই করবো, তাহলে জিটাকে আমি বলতেই পারি সাইন ইনভার্স ফাংশনটা, আর এফটাকে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার 2/3 ফাংশনটা। তাহলে তো কাজ মিটে গেল। 3/2, 2/3 না, 3/2 পাওয়ারটা, এটাকে যদি আমি বলি 2/3 জি অফ এফ এক্স প্লাস সি, তার মানে এফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 3/2, আর জিএক্সটা হচ্ছে তার উপর আবার সাইন ইনভার্স অ্যাপ্লাই হয়েছে, তার মানে জিএক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তবে গিয়ে তো আমি জি অফ এফ এক্স করলে ওটা আসছে এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 2/3, আর জি এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, তার মানে হচ্ছে এক্স থাকলে সাইন ইনভার্স এক্স, তাহলে জি এর ভিতরে এক্স টু দি পাওয়ার 2/3 রয়েছে, তাহলে সাইন ইনভার্স 2/3 চলে আসছে, মানে এক্স টু দি পাওয়ার 2/3 না 3/2, বারবার করে ভুল লেখা হচ্ছিল, 3/2 হবে। ঠিক আছে, তবে কি আসছে, তাহলে এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে জি এক্সটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এর এফ এক্সটা হচ্ছে 3/2 এক্স টু দি পাওয়ার। তাহলে কোন অপশনটা সঠিক, সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু এফ এক্সটা দেওয়া আছে, এগুলো নয়, এগুলো তো একদমই নয়, এগুলো প্রথমেই কাটলাম। এটা সঠিক অ্যান্সার, অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, ব্যাস চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, সেটা আমাদের দিয়েছে কিন্তু একটা পার্শিয়াল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, এগুলো কিন্তু একটু লেন্দি প্রসেস, এই অঙ্কগুলো কিন্তু মোটেও শর্টে করা যাবে না, এটা লেন্দি ব্যাপার স্যাপার রয়েছে এখানে। কারণ এটা আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া এটার গতি নেই, পার্শিয়াল ফ্র্যাকশন না করে কিন্তু এটার গতি নেই। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন যদিও আমি একটু সহজভাবে করিয়ে দিচ্ছি, কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া কিন্তু এটার কোনো উপায় হবে না। যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটা, তাহলে দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই x+1 x+, এটাকে আমাদের কি করে ভাঙতে হয়, ভাঙার নিয়মটা কি, এবার ভাঙার নিয়মটাতে আসি। প্রত্যেকটা সিঙ্গেল ফ্যাক্টর করে আছে, তার মানে আমাদের 1/x+1 x-2 x-3 ইকুয়ালস টু লিখতে হবে কি করে, যদি নিজেরা বুঝে করতে পারি তো ভালো কথা, কিন্তু বোঝা সম্ভব না, তিনটে ফ্যাক্টরের ক্ষেত্রে এগুলো বোঝাটা, বুঝতে যে যতক্ষণ টাইম লাগবে তার থেকে তার আগে আমরা বার করে ফেলতে পারবো যে এবিসির মানটা কত হবে।
x plus 1 plus b divided by x minus 2 plus c divided by x minus 3. তাহলে এবার আমাদের কি করতে হয়, এটা দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, এদিকে থাকছে 1 আর এইগুলো তিনটে ফ্যাক্টর দিয়ে যখন আমরা গুণ করব তখন এক্স প্লাস ওয়ান যেহেতু নিচে রয়েছে এই প্রথমটাতে, তাহলে এক্স প্লাস ওয়ানটা কেটে যাবে, কেটে গিয়ে এটা এই দুটো পড়ে থাকবে এর সঙ্গে। এবার বি এর সঙ্গে যেটা করবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি পড়ে থাকবে, নিচে যেটা আছে সেটা বাদে বাকি দুটো পড়ে থাকবে, কারণ গুণ করলেই আমি যদি যেমন এটার সঙ্গে যদি গুণ করতাম এ বাই এক্স প্লাস ওয়ানের সঙ্গে যখন তিনটে প্রোডাক্ট আমি গুণ করব, তখন এটা তো কেটেই যেত, পড়ে থাকতো এই দুটো, সেই দুটো লিখেছি, এরকম ভাবে আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, লেখা থাকুক এটা, তাহলে বুঝতে অসুবিধা হবে। তারপর আর বি এর সঙ্গে কি থাকছে, এক্স মাইনাস টুটা থাকছে না, থাকছে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি, আর সি এর সঙ্গে থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। এবার লোকে একটা বোকামি করে, যে বোকামি আমরা করবো না একদমই, সেটা হচ্ছে পুরো জিনিসটাকে ভেঙে ফেলে, পুরো পাওয়ার গুলোকে ভেঙে ফেলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আলাদা করে, এক্স এর কোএফিসিয়েন্ট আলাদা করে, নর্মাল কনস্ট্যান্ট টার্ম গুলো আলাদা করে কমন রাখে। সেরকম করার পর বোথ সাইড থেকে কম্পেয়ার করে করে এবিসির ভ্যালু তিনটে ইকুয়েশন তৈরি করে, সেই ইকুয়েশন থেকে এবিসির মান বের করে, এত কিছু করে। কিন্তু আমি এরপর যেটা করাচ্ছি, এত অব্দি সবাই সেম করে, কিন্তু এরপরেই কঠিন জায়গায় মানে লেন্দি প্রসেসে চলে যায় লোকে। কিন্তু আমি যেটা বলবো তার থেকে সোজা কিন্তু হতে পারবে না। সেটা কিন্তু আমরা কি করবো এরপর, আমরা দেখবো যে এক্স এর কিছু পার্টিকুলার ভ্যালু নিজেরাই চুজ করে নেবো। কিভাবে চুজ করব, দেখবো এক্স এর ভ্যালু যেমন দেখতে পাচ্ছি 2 বসালে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, বি এর মানটা ডাইরেক্ট পেয়ে যাবো। এক্স এর ভ্যালু 3 বসালে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে সি এর মানটা ডাইরেক্ট পেয়ে যাবো। এক্স এর ভ্যালু ওয়ান মাইনাস ওয়ান বসালে বি পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, সি পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট পেয়ে যাবো। কোনো রকম ওরকম ইকুয়েশন তৈরি করে সলভ করার কোনো প্রশ্নই ওঠে না, একদম করবো না ওইসব। টাইম কি করে বাঁচাতে হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে ফর এক্স ইকুয়ালস টু আমি যদি টু বসাই, তাহলে আমরা কি পাচ্ছি সেখান থেকে, ওয়ান ইকুয়ালস টু কোনটা কোনটা জিরো হচ্ছে, এই পোর্শনটা জিরো হচ্ছে টু বসালে, আর এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, মানে পড়ে থাকছে অনলি বি। এই পোর্শনটাও জিরো হয়ে যাবে, কারণ সেখানে এক্স মাইনাস টু ফ্যাক্টরটা রয়েছে, এক্স ইকুয়াল টু টু বসালে টু মাইনাস টু হয়ে জিরো হয়ে যাবে, পড়ে থাকবে বি। বি এর সঙ্গে কি থাকছে, টু প্লাস ওয়ান আর টু মাইনাস থ্রি, সি পোর্শনটাও জিরো হয়ে যাবে, তার মানে বি এর যে ভ্যালুটা সেটা কত পাচ্ছি, ওয়ান ইকুয়ালস টু থ্রি, আর এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি বি, তাহলে বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি পাচ্ছি। এবার চলে আসবো এ এর ভ্যালুটাতে, বা সি এর ভ্যালু, যা খুশি একটা একটা বার করলেই হবে, তিনটেই করতে হবে আমাদের মোট কথা। এক্স ইকুয়াল যদি এখন থ্রি বসাই, তাহলে থ্রি থ্রি কোথায় রয়েছে, এখানে রয়েছে, এটা শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, সিটা পেয়ে যাবো ডাইরেক্ট। তাহলে ওয়ান ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে, এক্স মাই এটা জিরো হয়ে যাচ্ছে, পরেরটাও জিরো হয়ে যাচ্ছে, সি এর ভ্যালুটা শুধুমাত্র পাবো সি ইন্টু থ্রি প্লাস ওয়ান আর থ্রি মাইনাস টু, তার মানে ওয়ান ইকুয়ালস টু, এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে ওয়ান, তার মানে ফোর সি, তাহলে সি এর মান হচ্ছে ওয়ান বাই ফোর, সিটা তার মানে ওয়ান বাই ফোর। আর এবার দরকার লাস্ট এর ভ্যালুটা, এর ভ্যালুটা কি করে পাবো, তার জন্য মাইনাস ওয়ান পুট করতে হবে, নয়তো হবে না, কারণ এক্স এর ভ্যালু এখানে প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান বসালে তবে জিরো হবে, নাহলে জিরো করা যাবে না। তাহলে ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, আর বাকিগুলো বিটাও শূন্য হয়ে যাবে, সিটাও শূন্য হয়ে যাবে, কারণ এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসালেই মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে বিটা শূন্য হয়ে যাবে, এখানে সি এর পোর্শনটাও শূন্য হয়ে যাবে। তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, মাইনাস ওয়ান মাইনাস টু মানে মাইনাস থ্রি, আর মাইনাস ফোর
-3 আর -4, তাহলে 3 4 12, আর মাইনাসে মাইনাসে প্লাস, তো -3 -4, তার মানে 12a। তাহলে a এর মানটা পেয়ে যাবো হচ্ছে 1/12। তাহলে কি কি মান পেলাম এখানে? b এর মানটা পেলাম 1/3 মাইনাস, সিটা 1/4 এবং এটা হচ্ছে 1/12। তাহলে গিভেন ইন্টিগ্রালটা বসিয়ে দেবো এবার। তাহলে গিভেন ইন্টিগ্রাল, therefore সেটা কি হবে? এই ফাংশনটা ভেঙে দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবিসির মানটা বসিয়ে দেবো, এর মানটা হচ্ছে 1/12, তারপর কি থাকছে ইন্টু 1/x+1, তারপর বি এর মানটা হচ্ছে -1/3 ইন্টু কত, x-2 1/, আর সিটা হচ্ছে 1/4 x-3, এর উপরে সব ডিএক্স করে করে থাকছে এক একটা, ইন্টিগ্রেশনটা ভেঙে যাচ্ছে, তখন লগের পোর্শনে পড়ে যাচ্ছে, এগুলো লগের ফরম্যাটে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে 1/12 বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, x+1 মানে লগ অফ x+1, log mod x+1 -1/3 log mod x-2 প্লাস 1/4 প্লাস একটা আর্বিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এবার সাজাতে বলছে, কিভাবে সাজাতে বলছে? আমি যদি 1/12 কমন রাখি, যেহেতু এটাই সবার থেকে কমন যাওয়া সম্ভব, তাহলে কি পাচ্ছি? লগ x+1, এখানে তাহলে পড়ে থাকছে -4, যেহেতু 3 আছে কমন নিয়েছি 12, তাহলে উপরে একটা 4 থাকবে, যেহেতু 4 আছে কমন নিয়েছি 12, তাহলে উপরে একটা 3 থাকবে। সিটাকে আমরা ঝামেলা করছি না, সিটা নিয়ে কোনো প্রবলেম নেই, সিটা থাকুক না নিজের মতো। তাহলে লগ x+1, এটা কত লিখতে পারি? মাইনাস লগ x-2 হোল টু দি পাওয়ার 4 প্লাস লগ x+3 হোল কিউব। এটাকে সাজালে আমরা কি পাচ্ছি? এটা একটা বড় সাবজেক্টিভ প্রবলেম দিয়ে দিয়েছে আমাদের এমসিকিউ এর মধ্যে, তাই এত খাটনি, যদিও এটা 2 নম্বরে দেবে দিলে, 1 নম্বরের এমসিকিউতে এত বড় দেবে না। তাহলে x+1, আর নিচে থাকছে, আর এর সঙ্গে x+3 এর হোল কিউবও চলে আসছে ইনফ্যাক্ট, যেহেতু দুটো প্লাস রয়েছে তাই গুণ আকারে চলে আসছে, আর এটা যেহেতু মাইনাস রয়েছে তাই এটা বাই আকারে চলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কে ইন্টু এই পোর্শনটা, ঠিক আছে, এটাই হচ্ছে কে ইন্টু এই পোর্শনটা কোয়েশ্চেন অনুযায়ী। তাহলে কে এর মানটা হচ্ছে 1/12, কে এর মানটা তাহলে কত বেরোলো? 1/12, ঠিক আছে। কে এর মানটা তার মানে কত? 1/12, সরি, কে টা 1/k যেহেতু রয়েছে, তার মানে কে টা হচ্ছে শুধু 12, নট 1/12, শুধু 12, ঠিক আছে। ব্যাস, কে এর মানটা কিন্তু এখানে 1/k করে দিয়েছে, শুধু কে দেয়নি। শুধু কে দিলে তাহলে 12, মানে 1/12 হতো, এখানে যেহেতু 1/k করে দিয়েছে তাহলে এটা কে ইকুয়ালস টু শুধু 12 লিখতে হবে, 1/12 নয়, ঠিক আছে। তো এটা অনেকটাই লেন্দি প্রসেসটা, যদিও আমরা এত অব্দি করার পর বুঝে যাবো জিনিসটা, মোটামুটি এত অব্দি করার পর বুঝে যাবো। লাস্টের লাইনগুলো আমি তোদের বোঝার জন্য, সবার যেটাই আসছে সেটা বোঝার জন্য করলাম, কিন্তু ওইটুকুনি করলে আমরা আলটিমেটলি অ্যান্সার কি হবে সেটা বুঝে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে নেক্সট কোয়েশ্চেনটা, যেখানে x² dx 2023-এর একটা কোয়েশ্চেন এসছে।
2023-এ কি কোশ্চেনটা দিয়েছে? 2023-এ বলেছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার, এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার, এবং সেটা বলেছে এফ এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি এরকম জাতীয় একটা ফাংশন হবে। এফ এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি এরকম কোন একটা ফাংশন হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এফ এক্স এর মানটা কত হবে? সেই জায়গায় দাঁড়িয়ে এফ এক্স এর মানটা কত হবে, ঠিক আছে, সেটা আমাদের করতে বলেছে। তাহলে শুরু করা যাক কোয়েশ্চেনটা। কি রয়েছে কোয়েশ্চেনটাতে? আই ইকুয়ালস টু, আমি একবার লিখে নিই জাস্ট, এখানটাতে আই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই ধরনের কোয়েশ্চেন সাধারণত বাইপার্স করতে হয়, বাইপার্স করে এগুলো হচ্ছে বলা হয় রিডাকশন ফর্মুলার কোয়েশ্চেন এগুলো। ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা এবার ইন্টিগ্রেট করি, এদিকে আর কিছু দেখার দরকার নেই আমাদের, এটাকে ইন্টিগ্রেশন করা শুরু করি আগে। এটা ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স রয়েছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স রয়েছে, তো আমরা যেটা করছি আর নিচে রয়েছে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, মানে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। এখানে আমি একটা ট্রিক্স খাটাচ্ছি, সেটা হচ্ছে এই এক্স স্কোয়ারটাকে এক্সই রাখলাম, আর একটা এক্স তাহলে পড়ে থাকলো আমাদের হাতে, সেটাকে নিয়ে আমি একটা ব্যবস্থা করছি, সেটা হচ্ছে এক্স আর উপর নিচে কজ এক্স দিয়ে গুণ করলাম, তাহলে কজ এক্স কেটেই গেল আর এক্স এক্স মিলিয়ে এক্স স্কোয়ারই থাকলো। তাহলে কোনো চেঞ্জ হলো না সেখানে কিছু। এবার এক্স কজ এক্স বাই কজ এক্স ইন্টু ডিএক্স, এক্স কজ এক্স বাই কজ এক্স ডিএক্স। আমরা কি করছি, এই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এবার একটু ডেরিভেটিভ করে দেখি তো কত আসছে। আমি যদি ডি অফ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স করি তাহলে কি আসছে? এক্স থেকে চলে আসছে হচ্ছে এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান, সাইন এক্সটা সেভ, প্লাস এক্সটা এক্স থাকলো, সাইন এক্সটা হয়ে গেল কজ এক্স, আর কজ এক্সটা হলো মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, একেবারে কিন্তু সিম্পল কোয়েশ্চেনও যে আসছে তা কিন্তু বলা যায় না, ঠিক আছে? এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু হুট করে আগে থেকে প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষায় হলে নামানো সম্ভব হবে না। তার মানে পাচ্ছি হচ্ছে এক্স মানে সাইন এক্স তো কেটেই গেল, সাইন এক্স তো পোর্শনটা কেটেই গেল প্লাসে মাইনাসে, তাহলে এক্স কজ এক্স সাইন এক্স মানে এক্স কজ এক্স ডিএক্স। তাহলে এই যে এক্স কজ এক্স ডিএক্স, আবার নিচে একটা কজ এক্স, এক্স কজ এক্স ডিএক্স, নিচে আবার একটা কজ এক্স হয়ে রয়েছে না, তার মানে সেটা তো আমরা কি বলতে পারছি সেখান থেকে, সেখান থেকে আমরা কি বলতে পারি, এখানে একটা এক্স কজ এক্স বাই কজ এক্স ডিএক্স রয়েছে, আচ্ছা ভালো কথা। তার মানে এখান থেকে এটুকুনি বলতে পারি যেটা, সেটা হচ্ছে এই ডিএক্স টাকে তোরা এরকম ভাবে রাখ, ছাড়, পরে কাজে লাগবে, ঠিক আছে? এখন আমি বলছি না, পরে এটা ডিএক্স টা এরকমই থাকুক, জাস্ট ডেরিভেটিভ করেছি আর কিছু করিনি, ডিএক্স টাকে ওদিকে পাঠানোর দরকার নেই। কারণ এখানে দেখ না, তুই ডাইরেক্ট সাবস্টিটিউশন করতে পারবি না, কজ এক্স টা পড়ে থাকছে এক্স টা পড়ে থাকছে, যদি কজ এক্স এক্স টা না থাকতো আমি ডাইরেক্ট এক্স কজ এক্স কে বলে দিতাম ডি অফ এটা আবার নিচেও এটা, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করাটা হয়ে যেত। কিন্তু এই এক্স এবং কজ এক্স তো আমাদের গন্ডগোল পাকাচ্ছে এখানে, ফলে এখানে ডাইরেক্ট বাইপার্স করতে হবে, ঠিক আছে? যদি বাইপার্স করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটাকে আমরা ডেরিভেটিভ করবো, আর এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এই পোর্শনটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এক্স আর এখানে একটা কজ এক্স, এক্স বাই কজ এক্সটাকে রেখে দে, ইন্টিগ্রেশন এইটার ইন্টিগ্রেশন করতে হলে এক্স সাইন এক্স মানে এক্স কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? উপরে তো ডি চলে আসছে, কার ডি চলে আসছে নিচের,
আচ্ছা, বাইপাস এখনো কমপ্লিট হয়নি, এটার এবার বাইপাস করার সময় আমরা যেটা করছি সেটা হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স বাই কজ এক্স, বাইপাসের যে ফর্মুলা সেটা করছি মোট কথা। বাইপাসের ফর্মুলা কিন্তু অবশ্যই সবার মনে আছে। সেই সাথে থাকছে হচ্ছে এটার ইন্টিগ্রেশন আবার বাইরে আবার ডিএক্স এই ইন্টিগ্রেশনটার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাইপাসের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কাছে বাইপাসের ফর্মুলা। এটুকুনি জায়গা দেখ আগে ভালো করে, তারপর আমি নেক্সট স্টেপে এগোচ্ছি। এইটুকুনি জায়গাকে ভালো করে দেখ, এই ডেরিভেটিভটা আমি করে রাখলাম কারণ তোদের এখানে যেমনি বসাবো তখন তোদের সুবিধা হবে। এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে দেখ আগে। হয়েছে? ব্যাস, এবার আমরা শুরু করি হচ্ছে আমাদের আসল কাজ এখানকার। একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে দিস ইকুয়ালস টু এক্স বাই কজ এক্স যা আছে থাকুক, ইন্টিগ্রেশন এই যে পোর্শনটা হয়ে রয়েছে এক্স কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কয়ার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে ডি অফ, এই যে এক্স কজ এক্সটা কি বেরিয়েছিল, ডি অফ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে থাকছে হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কয়ার মাইনাস ডিডিএক্স অফ এক্স বাই কজ এক্স। এটা কত হচ্ছে ডেরিভেটিভ করে, কত হচ্ছে এটা? এটা হচ্ছে এক্স এর ডেরিভেটিভ, মানে প্রথমে কজ এক্স থাকলো আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান, মাইনাস এক্সটা থাকলো, কজ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স, মাইনাস সাইন এক্স, আমার এটা প্লাস হয়ে গেল, আর নিচে থাকলো হচ্ছে কজ স্কোয়ার এক্স। এবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারছি? এই সমস্ত অঙ্ক পরীক্ষার জন্য একদম মানে খুব একটা সুবিধার নয়, এই সমস্ত অঙ্ক দেওয়াই উচিত না, অন্তত কম্পিটিটিভ এক্সামে স্টুডেন্টদের টাইম নষ্ট করানোর জন্য এগুলো দেয়। পরীক্ষার সময় দরকার হলে অ্যাভয়েড করবে, আমি নিজে বলছি পরীক্ষার সময় দরকার হলে অ্যাভয়েড করবে এই ধরনের প্রবলেম, এখন আমি করিয়ে দিচ্ছি সবই। পরীক্ষার সময় অ্যাভয়েড করবি, করে এই সময় তোরা অন্য আরো অনেক অঙ্ক করতে পারবি। অথচ এই অঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে আমাদের। তাহলে এক্স বাই কজ এক্স ইন্টিগ্রেশন, এবার নিচে যা রয়েছে উপরে তার ডেরিভেটিভ রয়েছে, মানে কিছুটা ডিজেড বাই জেড স্কোয়ারের মতো, তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা কত হয়ে যাবে? এক্স সাইন এক্স, যদি এটা দেখতে কিরকম ডিজেড বাই জেড স্কোয়ারের মতো দেখতে, তার মানে মাইনাস ওয়ান বাই জেড হবে অ্যাকচুয়ালি। আমি একবারই করি, ঠিক আছে? এবার মাইনাসের দিকটা চলে আয়, এদিকটাতে কত পাচ্ছি? cos x প্লাস এক্স সাইন এক্স, cos x প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স। ঠিক আছে, আর এই ইন্টিগ্রেশনটা থেকে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন ডি এক্স সাইন এক্স প্লাস কস এক্স, মানে একই জিনিস পাবো আবার, এখানে আলাদা করে কিছু বলার নেই। এবং এই পোর্শনটা কেটেই যাবে টোটাল, তাই তো এই দুটো পোর্শন তো সেম বেরিয়ে গেছে, তাহলে এই পোর্শনটা তো কেটে গেল। তাহলে পড়ে থাকছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই, মানে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আর মাইনাস ইন্টিগ্রেশন, এখানে একটা মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস রয়েছে, মানে প্লাস হয়ে গেল বাইরে,
আর নিচে 1/cos²x, তার মানে sec²x dx। তাহলে আলটিমেটলি এসেই গেছে, অ্যান্সার এসে গেছে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই চাপের ব্যাপার এই সমস্ত অঙ্ক করা। তাহলে নিচটা পড়ে থাকছে হচ্ছে এক্স কজ এক্স, এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, আর sec²x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে এফ এক্স। কোশ্চেনে যে এফ এক্সটা চাইছে, জানতে চাইছে, সেই এফ এক্সটা হচ্ছে এই বড় ফাংশনটা। তার মানে এফ এক্সটা অ্যাকচুয়ালি কোন ফাংশনটা? এফ এক্সটা হচ্ছে তাহলে এই ফাংশনটা, অপশন সি। ঠিক আছে, ভালো চাপের একটা কোয়েশ্চেন দিয়ে রেখেছিল এটা। এটা কিন্তু একদম সহজ কোয়েশ্চেন মোটেও না, এটা ভালো চাপের একটা কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, নেক্সট আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ঠিক আগের মতোই দেখতে আরো একটা কোয়েশ্চেন, সেটা হলো 2021-এ এসছে। বলেছে ইন্টিগ্রেশন sin 2x ডিভাইডেড বাই a+b cos x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি তার এক্সপ্রেশনটা এরকম টাইপের আসে যে আলফা ইন্টু লগ অফ a+b cos x প্লাস a/a+b cos x প্লাস সি, দেন দি ভ্যালু অফ আলফা ইজ, তাহলে আলফার ভ্যালুটা কত হবে সেক্ষেত্রে? তো এটার ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশনটা করলে আমরা কি পাবো? এখানে যদি কেউ একটু ছোট করে আনতে চায়, তো এ এবং বি এর কিছু স্পেসিফিক ভ্যালু ধরে করতে পারে। এ এবং বি এর যদি স্পেসিফিক ভ্যালু ধরা হয়, তাহলে এ ইকুয়ালস টু আমি ধরতেই পারি 2 এবং বি ইকুয়ালস টু 1 ধরছি। কারণ যেহেতু এখানে 1/a², 1/a² টার্মটা রয়েছে, কিংবা বি স্কোয়ার সব এগুলো নিচে রয়েছে, ফলে এ এবং বি কাউকেই জিরো ধরতে পারবো না। যদি আমরা ছোট করার জন্য জিরো ধরি, সেটা কিন্তু ধরাটা উচিত হবে না, কারণ যদি বাই চান্স এটা দিয়ে অ্যান্সার বেরোয় আর এটাকে আমি যে জিরো ধরে রাখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সঠিক অ্যান্সার পাবো না। কারণ এটা যদি জিরো ধরি, তাহলে 1/a² আমাদের কাছে আনডিফাইন হয়ে যাবে। ফলে যদি বাই চান্স 1/a² দিয়ে অ্যান্সার আসতো, সেটা কিন্তু সঠিক অ্যান্সার হতো না, মানে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই সেটা ধরা যাবে না। অ্যান্ড আরো একটা জিনিস ধরা যাবে না, সেটা হচ্ছে আরো সিম্পলিফাই করার জন্য আমরা এ আর বি কে সমানও ধরতে পারি, কিন্তু সমানও ধরা সম্ভব হবে না, বিকজ সমান যদি ধরে করি, তাহলে আমরা বুঝতে পারবো না। যদি 2/b² অ্যান্সার হয়, তাহলে তো 2/a²টাও সেম মনে হবে, কারণ এ আর বি সমান ধরেছি। কিংবা যদি -2/b² অ্যান্সার হয়, তো সেক্ষেত্রে তো -2/2কেও একই মনে হবে, কারণ এ আর বি যেহেতু সমান ধরেছি। তাই আমি কনসাসলি এ আর বি কে আলাদাই ধরছি, এবং সিম্পলেস্ট ভ্যালুটা ধরছি, সেটা হচ্ছে 2, আর এখানে 1। ঠিক আছে, তোর অন্য কিছু ধরে করতে পারিস, আর কিছু না ধরে এ বি দিয়েও করতে পারিস, একই ব্যাপার। তাহলে a = 2, b = 1, সেটা যদি ধরি, তাহলে আমাদের গিভেন ইন্টিগ্রালটা কিরকম প্যাটার্নে আসছে? sin 2x ডিভাইডেড বাই a মানে 2, তাহলে 2 প্লাস cos x চলে আসছে, তার হোল স্কোয়ার ডিএক্স, অ্যান্ড দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। এবার sin 2x কে কেউ যদি ভাঙে, তাহলে 2 sin x cos x পেয়ে যাবে, ডিভাইডেড বাই 2 প্লাস cos x। তাহলে দিস ইকুয়ালস টু, আমি এখান থেকে তাহলে কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতেই পারি সেটা হচ্ছে cos x টা রাখলাম এখানে, বা 2 cos x রাখলাম, কোনো অসুবিধা নেই। আমি কি করছি, নিচে ডিভাইডেড বাই 2 প্লাস cos x করে দিচ্ছি, আর এখানে sin x dx থাকলো, sin x dx। তাতে করে কি হচ্ছে, এই যে sin x dx মানে কিন্তু অ্যাকচুয়ালি, আমি যদি কেউ এবার বলে যে লেট 2 প্লাস cos x ইকুয়ালস টু সামথিং ইউ ধরবে, তাহলে ধরতেই পারিস ইউ বা জেড যা ধরবি। ধরলে এখানে কত আসছে দেখ, এখানটা আমরা সাজিয়ে নিতে পারি যে 2 প্লাস cos x, বা এরকম ভাবে একবারে কর, যে এটা যদি ইউ হয়, তাহলে সেক্ষেত্রে cos x এর ভ্যালুটা কত? u-2, এবং সেখানে তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু, তাহলে আমরা ডিউ পাচ্ছি, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিউ পাচ্ছি, তাহলে সাইন এক্স ডিএক্স সমান কত পাচ্ছি? -du পাচ্ছি।
তাই তো? তাহলে মাইনাস ডিউ আর টু কজ এক্স এর ভ্যালু কত পেলাম? ইউ-2, তাহলে 2 × u-2 সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিইউ ডিভাইডেড বাই কত আসছে? ডিভাইডেড বাই 2 + cos x, মানে আমি ইউ ধরেছি, তাহলে ইউ স্কোয়ার চলে আসছে। তো ব্যাস হয়েই তো গেল। তাহলে -2 যদি বাইরে নিয়ে নিই, মাইনাস আর টু যদি আমি এখন বাইরে নিয়ে নিই, তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে u-2/u² du, অ্যান্ড দিস গিভস -2 যদি বাইরেই থাকে, তাহলে এখানে চলে এলো 1/u du, u/u² মানে 1/u du। আর এখান থেকে -2 কে বাইরেই রাখলাম ওভারঅল। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন, -2 ধরলাম আরো বাইরে আছে, তাহলে du/u²। এবার যদি ইন্টিগ্রেট করে কেউ, তাহলে কি অ্যান্সার পাচ্ছি? এবার যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে আমরা কি পাবো এখান থেকে? তাহলে -2 ডিউ এর ইন্টিগ্রেশন মানে 1/u, যেটা ইন্টিগ্রেশন করলে আমরা লগ মড ইউ পাবো, প্লাস এটা -2 থাকলো, প্লাসই হবে, আমি ভেঙে লিখছি আর একবার। 1/u² এর ইন্টিগ্রেশন কত হবে? 1/u² এর ইন্টিগ্রেশন কত হবে? -1/u হবে না? -1/u হবে না? কত হবে? u⁻², আছে তার মানে। তাহলে -2 + 1, তো এর জন্য আরো ভেঙে লিখছি আমি। পরীক্ষার সময় সব স্টেপ একদম করার দরকার নেই, নিজেদের বোঝার জন্য যেটুকুনি করার সেটুকুনি করবি তোরা। এখন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকে বোঝার জন্য করছি ঠিকই, কিন্তু তোরা যখন এক্সাম দিতে যাবি, তখন শুধুমাত্র নিজেদের বোঝার জন্য যেটুকুনি ক্যালকুলেশন তোদের করতে হবে মনে হবে সেইটুকুনি করবি। তার বেশি কোনো কিছু করার দরকার নেই, কারণ তাতে যত করবি তত কিন্তু টাইম নষ্ট হবে। তোদের ক্যালকুলেশন কিন্তু কেউ দেখবে না, সঠিক অ্যান্সারটা বার করা নিয়ে কথা। ক্যালকুলেশন কিন্তু অধিকাংশ ক্যালকুলেশন নিজের মনে মনে করে নেওয়ার চেষ্টা করতে হবে, শুধুমাত্র খাতায় যেটুকুনি ভুল হয়ে যেতে পারে সেই ধরনের ক্যালকুলেশনটুকু করতে হবে। তাহলেই কিন্তু আমাদের টাইম বাঁচবে। আমরা কিন্তু অনেক অনেক বেশি কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবো, অনেক অনেক বেশি কোয়েশ্চেন ট্রাই করে আসতে পারবো, এবং আমাদের নাম্বারটা, আমাদের তথা র্যাঙ্কটা অনেক কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফলে আমাদের যেটা করতে হবে, সেখানে কিন্তু যত সম্ভব ক্যালকুলেশন কম করে, আমাদের মাইন্ডে ক্যালকুলেশন করে আমাদের কিন্তু অ্যান্সার বসানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? আমরা কিন্তু সাবজেক্টিভের মতো করে ধরে ধরে লিখে লিখে করতে পারবো না। এখন আমি শেখার জন্য করাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমি বারবার বলছি, এত ক্যালকুলেশন কিন্তু করা যাবে না। তাহলে লগ মড ইউ -2, তাহলে ইউ⁻, আমাদের যদি এটুকুনি না জানা থাকে তাহলে খুব সমস্যা হয়ে যাবে, যে 1/u² du সেটাকে যদি ভেঙে করতে হয়, সেটা কিন্তু একটা জয়েন্টের স্টুডেন্টের কাছ থেকে ডিজার্ভ করা যায় না, যে 1/u² কে ভেঙে করবো। 1/u² মানে অবভিয়াসলি -1/u, 1/u² ইন্টিগ্রেশন। ঠিক আছে? তাহলে কত হলো? u⁻1 হয়ে গেল, মানে 1/u, আর এখানে -1 হয়ে গেল, তাহলে মাইনাস আর একটা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2 লগ মড ইউ প্লাস 2/u। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছি এখানে যে নিচে 2/কিছু নেই, মানে 1² আছে। নিচে 2 / কিছু নেই, মানে আছে হচ্ছে 1²। আর এখানে তার মানে লগ মড ইউ, তাহলে কোন অপশনটা সঠিক বুঝতেই পারছি আমরা, -2/1²। 1² মানে a², তাই তো? এখানটা হচ্ছে লগ মড ইউ, মানে আমি ধরেছিলাম এখান থেকেই বুঝে যাচ্ছে এটা হচ্ছে লগ মড a + b cos x। আর এখানে 2/2 মানে হচ্ছে আমি ধরেছি হচ্ছে কাকে? a কে। আর 1 মানে b কে ধরেছি, সরি, 1 মানে হচ্ছে b কে ধরেছি। তাহলে 2 মানে হচ্ছে a কে ধরা হয়েছে। তাহলে 1 প্লাস, মানে 2 + b cos x, 2 + cos x প্লাস 2 / 2 + cos x প্লাস c। তাহলে কি কি পাওয়া যাচ্ছে এখান থেকে? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 2টাই তো অ্যাকচুয়ালি a, একেই তো আমি 2 ধরেছিলাম, আর 1 কে ধরেছিলাম হচ্ছে b। তার মানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এইটুকুনি পোর্শন কাকে ইন্ডিকেট করছে? এইটুকুনি পোর্শন তাহলে ইন্ডিকেট করছে হচ্ছে -2/b² কে। তাহলে এটা যদি আলফা বলি, তাহলে দিস ইমপ্লাইজ আলফা ইকুয়ালস টু হচ্ছে -2/1²। তার মানে -2/b² পাচ্ছি, -2/b²। তার মানে সঠিক অপশন কোনটা?
সঠিক অপশন কোনটা? সঠিক অপশন হয়ে যাচ্ছে আমাদের কাছে সি, অপশন সি। অপশন সি ইজ কারেক্ট, বিকজ অপশন সি তেই রয়েছে হচ্ছে -2/b²। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। আমরা কিন্তু অবশ্যই এইভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচটা করতে পারি। ঠিক আছে, তো চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন লগ ই বেস। সবাই জানে ই বেস লেখার কোনো প্রয়োজন নেই। লগ এক্স প্লাস √1 + x² ডিভাইডেড বাই √1 + x² ডিএক্স ইকুয়ালস টু f(g)(x)। এরকম টাইপের অঙ্ক আগেও করা হয়েছে। ঠিক আছে, প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে f(g)(x) মানে f(x)(g)(x)টা কত হবে সেটা বার করতে বলছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আগে এটার ইন্টিগ্রেশনটা করব। তো এখন দেখতে পাচ্ছি এখানে আমি যদি লগ অফ এক্স প্লাস ওয়ান প্লাস x² √, সেটাকে যদি জেড ধরি, তাহলে কি ঘটনা ঘটছে একবার একটু দেখি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি z=, লেট z=, বা u=। একই ব্যাপার, এগুলো নিয়ে কোনো কি ধরছি আবার সেটা মুখস্থ করে রাখলে চলবে না। লগ অফ এক্স প্লাস √1 + x²। আমাকে কি করতে হবে? এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে du dx বার করি। du dx বার করলে কত হচ্ছে? du dx বার করলে কত হচ্ছে? লগের ডেরিভেটিভ হচ্ছে 1/, তাহলে লগের ভিতরে যা আছে সেটা চলে আসবে। সেই সাথে এটার ডেরিভেটিভ হবে আবার চেন রুলের জন্য। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আরেকবার। আর এই ধরনের ডেরিভেটিভ আমাদের করতে অনেক সময় অসুবিধা হয়, আমরা টার্ম মিস করে যাই চেন রুলের ক্ষেত্রে। সবাই যাতে সেটা বুঝতে পারে তার জন্য ভেঙে ভেঙে করছি। তাহলে এটা থেকে গেল আবার ddx হবে এটা। এটার ডেরিভেটিভ করলে কত আসছে? এক্স এর ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে 1 প্লাস, এটা হোল টু দি পাওয়ার ½ আছে, তার মানে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ½ × 1 + x² হোল টু দি পাওয়ার ½ -1। এবং সেই সাথে অবভিয়াসলি তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে 1 + x² এর ডেরিভেটিভ থাকছে। কারণ এটা আমরা এক্স 1 + x²টাকে এক্স হিসাবে ধরে ট্রিট করে এরকম ভাবে করছি। তাহলে সেক্ষেত্রে আমাকে ভিতরে যেটা রয়েছে 1 + x² তার ডেরিভেটিভ করে দিতে হবে একটা পাশে। আমি সেটাও ভেঙে লিখলাম নাহলে। আচ্ছা থাক, এটা আর ভেঙে লিখছি না, এটা 2x লিখে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করি যে 1 + x² এর যে ভিতরে পোর্শনটা রয়েছে তার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আর x² এর ডেরিভেটিভ 2x। এবং 2 2 কেটে গেল, কেটে তাহলে কত পড়ে থাকলো? এটা নামে ইন্টিগ্রেশন, অ্যাকচুয়ালি ডেরিভেটিভের অঙ্ক এটা। 1 + x²। আর এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? সেটা হচ্ছে 1 + x, আর এটা হচ্ছে -½ এই পাওয়ারটা কত যাচ্ছে? ½ - 1 মানে -½ মানে হচ্ছে √ওভারটা নিচে থাকবে। তাহলে হাফ মানে হচ্ছে রুট, আর যেহেতু -½ তার মানে নিচে চলে যাবে পুরো পোর্শনটা। এবার যদি এলসিএম করি তাহলে 1 + x² নিচে থাকবে, আর উপরে কত থাকবে? 1 এর সঙ্গে 1 + x², আর এখানে এক্সট্রা এক্স এর মতো থাকবে। ব্যাস, এবার কেটে কুটে কত আসছে দেখা যাক। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পোর্শনটা কেটেই যাচ্ছে। এই পোর্শনটা কমপ্লিটলি কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1/√1 + x² পড়ে থাকছে। 1/√1 + x² পড়ে থাকছে। তার মানে du পড়ে থাকছে হচ্ছে 1/√1 + x² dx। du = √1 + x² dx পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর গিভেন ইন্টিগ্রালটা তাহলে কত হচ্ছে? এটা ছিল আমাদের কাছে গিভেন ইন্টিগ্রালটা। ঠিক আছে, এই যে পোর্শনটা, এটা ছিল হচ্ছে আমাদের কাছে ইন্টিগ্রালটা। তাহলে সেখানে যদি বসাই তাহলে কি ভ্যালুটা আমরা পাচ্ছি? তাহলে দিস ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে
এটা মানে হচ্ছে ইউ ধরেছি পুরো লগ সহ পুরো জিনিসটাকে, তাহলে এটা ইউ। আর নিচে 1/x² dx, এটা মানে হচ্ছে আবার ডিইউ, তাহলে ইউ ডিইউ পেয়ে যাচ্ছি, মানে ইউ² বাই 2 পেয়ে যাচ্ছি। তার মানে হাফ অফ ইউ স্কোয়ার মানে হচ্ছে ইউ মানে কত, লগ অফ এই পুরোটা, তার আবার হোল স্কোয়ার প্লাস সি। এটাকেই বলছে আমাদের f(g)(x). তাহলে এফ আর জি এর ভ্যালু কত হবে, তাহলে প্রথমে জি হবে তারপরে এফ অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রথমে লগ হচ্ছে, প্রথমে আমাদের কাছে কি হচ্ছে, তাহলে প্রথমে লগ হচ্ছে, তারপর আবার স্কোয়ার আর হাফ বসছে, তার মানে জি এক্স, দিস ইমপ্লাইজ জি এক্স ইকুয়ালস টু, আগে লগ হচ্ছে, তো লগ অফ এক্স প্লাস ভিতরের যে পোর্শনটা, তার মানে সেটাই হচ্ছে জি এক্স, ভিতরের পোর্শনটাই হচ্ছে আমাদের কাছে জি এক্স। এবার সেই জি এক্স এর কি হয়েছে, স্কোয়ার হয়েছে আর এখানে হাফ হয়েছে, স্কোয়ার হয়েছে আর হাফ হয়েছে, ঠিক আছে। তাহলে জি এক্সটা হচ্ছে এটা, আর এফ এক্সটা তাহলে কত হচ্ছে, এফ এক্স করা মানে স্কোয়ার করা এবং হাফ করা, তাহলে হাফ(x²/x²/2). সবাই কিন্তু এত অব্দি করতে পেরেও তারপরে এই জায়গাটা বুঝতে ভুল করে, তো কে আগে হয়েছে কে পরে হয়েছে, এখানে জি এক্স এর কাজ আগে হয়েছে, এবং দেখতে পাচ্ছি এখানে লগ এর কাজ আগে, তার উপরে স্কোয়ার এবং হাফ বসেছে। ভিতর থেকে বাইরের দিকে যাব, ভিতরের কাজ আগে হয়ে গেছে, তারপর তার উপর বাইরের কাজটা হয়েছে, উপরের কভারিংটা হয়েছে। এখানে জি এক্স ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস জি এক্স ভিতরে আছে, মানে জি এক্স এখানে লগটা ভেতরে আছে, তাহলে জি এক্স মানে হচ্ছে লগ অফ এক্স প্লাস √(1+x²). তার উপরে স্কোয়ার আর হাফ বসেছে, অর্থাৎ x²/2 জাতীয় কিছু এসছে, সেই জন্য জি এক্স² বাই 2 এসছে, অর্থাৎ লগ অফ এটা স্কোয়ার/2। ঠিক আছে, তার মানে এফ এক্সটা কিন্তু x²/2, তার মানে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন তাহলে আমাদের কাছে কোনটা হলো, শর্ট এফ এক্স, জি এক্স ইকুয়ালস টু এটা, আর এফ এক্স ইকুয়ালস টু x²/2, তার মানে অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, যদি বাই চান্স এখানে কিন্তু হাফ যদি দিয়ে দিত, দেয়নি সেটা অন্য কথা, যদি দিয়ে দিত আমি বলে রাখছি একবার, তখন কি করতাম, যদি আরো আমাদের একটু ভাবড়ে দেওয়ার জন্য এখানে একটা হাফ দিয়ে দিত, তাহলে কিন্তু এই হাফ টাকা নিতে পারতাম না, তখন কিন্তু অপশন সিটা কারেক্ট হতো, যদি এখানে হাফ দেওয়া থাকতো, যেহেতু এখানে হাফটা দেয়নি, ফলে আমাদের কাছে এখানে সঠিক অপশন হবে অপশন এটা, হাফ সহ যে অ্যান্সারটা রয়েছে সেটা, x²/2টা। এই ছিল হচ্ছে আজকের প্রবলেম গুলো, যেগুলো আমরা WJ 2024 পর্যন্ত পুরো সলভ করলাম, যেখানে পুরো ইনডেফিনাইটটা যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো কিন্তু আমরা সলভ করছি। ঠিক আছে, তার মানে আমরা টাইপ গুলো বুঝতে পারলাম কিভাবে কি রকম কোয়েশ্চেন আসছে, এবং ঠিক কিভাবে আমাদের সেই অ্যাপ্রোচ গুলো করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ইম্পর্টেন্ট লেকচারে, এবং প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, এবং সেই সাথে যেই মেন্সের জন্য অবশ্যই সে, এবং নেক্সট ক্লাসে তাহলে আমরা আইদার এই চ্যাপ্টারের কিছু কোনো আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, অথবা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে করব। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কারণ এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে করানো ভিডিও সেটা কিন্তু ইউটিউবের বুকে খুব কমই আছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা খুব ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে খাতায় নোট ডাউন করো, না দেখে প্র্যাকটিস করো, এবং এই ধরনের আরো আরো কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করার জন্য ট্রাই করো। এবং সেই সাথে আরো একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য লাস্ট মোমেন্ট, এবং যেই মেন্স এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং যেই মেন্স দুটোর মিলিতই লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ 2 মান্থস এর জন্য আমরা চালু করছি, এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো জিনিসটা 2 মান্থস এর মধ্যে আবার রিকভার করা হবে, রিক্যাপ করা হবে, রিভিশন করা হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে এরকম ভাবে, এবং সেই সাথে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া হবে আরো একবার করে, যাতে লাস্ট মোমেন্টের সমস্ত 11-12 যা যা ক্লিয়ার কনসেপ্ট আমাদের দরকার ওই জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সেগুলো পুনরায় রিক্যাপ হয়ে যায়, পুনরায় সেগুলো আমাদের কাছে আরেকবার মাথায় গেঁথে যায় ভালো করে, এবং সেগুলোকে যাতে আমরা অ্যাপ্রোচটা ভালো করে করতে পারি, সেগুলোকে অ্যাপ্লাই করে যাতে এমসিকিউ সমস্ত কিছু আমরা ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারি, সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেওয়া হবে লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচে। তো সেক্ষেত্রে তোমরা যদি জয়েন করতে চাও, আজই
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। সেই নাম্বারটা হচ্ছে 8240849647, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবং যে ফিস রাখা হয়েছে সেটা হচ্ছে 2 মান্থসের জন্য অত্যন্ত কম, সেটা হচ্ছে 199। কেননা যে প্রিপারেশন তোমরা এখানে পাবে সেই প্রিপারেশনের জন্য 199 একদম সামান্য বা নগণ্য বললেই চলে, যেটা কখনোই হতে পারে না। সেই রকমই ফিস আমাদের সকলের কথা মাথায় রেখে রাখা হয়েছে। তোমরা অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ম্যাথামেটিক্সের কমপ্লিট প্রিপারেশনের জন্য, কমপ্লিট রিভিশনের জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য আজই এসএমএস করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকের মতো এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনা, নেক্সট কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিসে। এবং ততক্ষণের জন্য তোমরা জিনিসগুলোকে ভালো করে দেখতে থাকো, ভিডিওগুলো ভালো করে ফলো করতে থাকো। এবং ততক্ষণের জন্য চলো টাটা।